যতদিন মামাদের বাড়িতে ছিলাম ব্যাপারটা তো মোটামুটি আমার একটা নিজেকে সামলে নেওয়ার ব্যাপারটা ঠিকঠাক ছিল, কারণ বাইরের মানুষের সাথে ওরকমভাবে আমি কথা বলতাম না। বা আমার মামারা ছোটো মামা যখন দেখছে যে তার কাছ থেকে আমি একটা আনইজি ফিল করি, সে যখন আমাকে মাথায় হাত দিয়ে যদি একটু আদরও করতে যায় সেটাতেও আমার খুব খারাপ লাগে, আমি খুব ভয় পাই, এরকম ব্যাপারটা মামি বুঝতে পারছে। তো মামা তখন থেকে আমার সামনে ততটা বেশি আসে না, দূর থেকে আমার সাথে কথা বলে। আর বড় মামারা আসলে আমি দূর থেকেই কথা বলি। তো ওই জায়গা থেকে ঘরের মধ্যে একটা খুব ভালো একটা পরিবেশ ছিল, যে ঠিক আছে কোনো ছেলে মানুষ আমার আশেপাশে আসে না বা কোনো কিছু। কিন্তু বাইরের জগৎটা তো ছিল একদমই আলাদা। বাইরের জগতে গেলে তো আমার সবার সাথে মিশতে হবে, সবার সাথে কথা বলতে হবে। তো যখন ভার্সিটিতে ভর্তি হইলাম, প্রথম কয়েকদিন একদম সাহসই করতে পারি নাই যে একা যাব। তো প্রথম দিন মামা মামি দুইজনই সাথে করে নিয়ে গেলাম। এরপরে 2 দিন ভাইয়ের সাথে গেলাম, যে আমার যে মামাতো ভাই, বড় মামার যে ছেলে হৃদয় ভাই, ওনার সাথে নিয়ে গেলেন। তো নিজেকে প্রচুর বোঝাচ্ছিলাম, এত নিজের সাথে এত কথা বলতাম, রাস্তা দিয়ে যেই রাস্তা রিক্সায় করে আসবো সেই রাস্তা হেঁটে আসতাম, নিজের সাথে নিজে একা একা কথা বলতে বলতে, যে নিজেকে জাস্ট বোঝাইতে যে না আর কিছু হবে না, সব কিছু নর্মাল। আমি এখন ফাইট করতে হবে আমাকে আমার বাচ্চার জন্য, বা আমাকে জীবনে একা থাকতে হলে তো আমাকে পড়াশোনাটা করতে হবে, আর পড়াশোনা ছাড়া আমি তো চাকরি পাবো না, আর জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন তো অপরিসীম। তো এগুলো নিজেকে বোঝাইতে বোঝাইতে একটা সময় একটু নর্মাল হইলাম। তো এভাবে মোটামুটি 2-4-6 মাস কেটে গেল। তো 3 মাস পর থেকে যখন একটু নর্মাল হওয়া শুরু করলাম, যে ঠিক আছে আমি মানুষ আশেপাশে থাকলেও একটু এড়ায় চলি, আমি ছেলেদের কাছ থেকে একটু দূরে চলি। ভার্সিটিতে যাচ্ছিলাম, 3 মাস হয়ে গেছে, অথচ আমার কোনো ফ্রেন্ড হয় নাই। আমি মানে ছেলেদের সাথে তো টোটালি কথাই বলতে পারি না। তো দেখতে তো যেহেতু সুন্দরী ছিলাম, এটা তো ওখান থেকে অনেক ছেলেরা সাথে সাথে ফ্রেন্ডশিপ করতে আসতো, কথা বলতে আসতো, জিজ্ঞেস করতো এটা ওটা। আমি কারোর সাথে কথা বলতাম না। তো সবার একটা ধারণা ছিল আমি মনে হয় অনেক অহংকারী বা মুডি, এরকম। মেয়েরাও অনেক আমাকে অ্যাভয়েড করতো। 2-একটা মেয়ে ছিল, ওদের সাথে একটু একটু কথা হইতো, এতটুকুই। এরপরে যখন টিউশন নিলাম, তখন মামি ওনাদের যেখানে মামিরা থাকে ওই এরিয়াটা মামির বাবার বাড়ির। তো সেখান থেকে মামি তাদের পরিচিত 2জনের বাসায় আমাকে 2টা টিউশনে নিয়ে দিলেন, আর একটা একটু দূরে অপরিচিত। তো মামি অনেক বুঝাইলেন যে দেখো, শুধু পরিচিত মানুষের আশেপাশে থাকবা বা তোমাকে সেফ রাখবে, সারা জীবন তো তুমি এরকমভাবে চলতে পারবা না, তোমাকে শিখতে হবে একা একা চলাটা, ঠিক আছে? তো মামির কাছে আমার বাচ্চাটা বড় হচ্ছে, আর আমি এভাবে নিজের জীবন যুদ্ধ শুরু করার পর্যায়ে চলতেছি। তো তখন টিউশনি করতে থাকলাম, মোটামুটি প্রথমে 3টা টিউশনি করতাম, পরে 5টা টিউশনি নিলাম। আস্তে আস্তে নর্মাল হয়ে গেছিলো, সব কিছুই মোটামুটি নর্মাল চলতেছিল। শুধুমাত্র আমার ছেলে মানুষ দেখলে আমার একটা অস্বস্তি হইতো, বা তাদের মানে কোনো কড়া পারফিউমের গন্ধ যদি আমার নাকে আসতো, আমার গা গুলাইতো, বমি আসতো, এই ধরনের একটা প্রবলেম হচ্ছিল। তো সেটাও আমি আস্তে আস্তে ভাবতেছিলাম, নামাজ পড়তাম, বলতাম যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যাতে এই জিনিসটা থেকে বের হইতে পারি। তো এভাবে বেশ কিছুটা সময় চললো। তো এভাবেই সময়ের মতো চলে গেল। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না, সুন্দরভাবেই কাটতেছিল সময়টা। নিজেকেও টাকা পয়সা আর্নিং করতেছিলাম। এর মাঝে সবচেয়ে বড় দুঃখ যেটা ছিল, মা আর নানু আমার সাথে কথা বলে না, সেটা আমার জন্য খুব দুঃখজনক একটা বিষয় ছিল। এবং আমার বাচ্চাটার যে টিকার কার্ড করা হয়েছে, সেখানে কিন্তু আমার মামা মামির নাম দেয়া, তার বাবা মায়ের জায়গাটাতে। তো সব কিছু মিলেমিশে এগুলো যখন ভাবি, তখন খুব খারাপ লাগে যে নিজের বাচ্চাটাকে নিজের পরিচয়ে বড় করতে পারতেছি না। বাচ্চা রাত্রে ঘুমাচ্ছে আমার সাথে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি আমি, অথচ বাচ্চা মা ডাকবে আমার মামিকে। আবার কোথাও একটা মনকে সান্ত্বনা দিতাম যে অন্তত পক্ষে বাচ্চাটাকে আমি দুনিয়াতে তো আনতে পারছি, এমন তো হয় না বাচ্চাটাকে আমার মেরে ফেলতে হয় নাই। তো এভাবে সুন্দর মতো জীবন চলতেছিল। এরকম চলতে চলতে তো এর মাঝে আমি মামাদের বাসায় যখন ভার্সিটিতে ভর্তি হইলাম, যেহেতু জিসান ভাই আর আমার যে হৃদয় ভাই, ওনারা দুইজনই ওই ভার্সিটি থেকে পড়াশোনা করা, বা তারা মাস্টার্স করতেছে। তো তারা কি আসতো, প্রায় আসতো। আর আমার যে মামাতো ভাই, বড় মামাতো ভাই, ওই ভার্সিটিরই আমাদের থেকে মানে সেকেন্ড সেমিস্টারের একটা মেয়ের সাথে প্রেম করতো। তো সে ওর সাথে দেখা করতে আসতো। উনি মানে থাকে না যে পরিচিত মানুষজনের আশেপাশে থাকা, এরকম তারা দুইজনেই প্রায় দেখে শুনে রাখতো। আর ওই যে জিসান ভাই প্রায় আমার সাথে এসে এসে সেধে সেধে কথা বলতো, যেটা আমার খুব বিরক্ত লাগতো। তো উনি আমার ফেস দেখলেই বোঝা যেত যে ওনার আগমনটা আমার মোটেও পছন্দ হয় না। হুটহাট দেখতাম ভার্সিটি থেকে বের হয়েছি, ফাট করে সামনে চলে আসছে, মানে হাসছে, কিছু একটা বলছে, বাট ওনার খেতে দেখতে তো আমার ভাল লাগতো না। তো এরকম চলতে থাকলো। একটা সময় মাঝে মাঝে তারা শুক্রবার দিন বাসায় চলে আসে, মামি চা করে, তারা বসে কি আড্ডা হাহাহি করতে থাকে, আমি আমার রুমে বসে থাকি।
তো মাঝে মাঝে আমার রুমেও চলে আসে যে তুমি এখানে একা বসে আছো কেন, কথা বলে খুব ফ্রেন্ডলি একটা আচরণ করার চেষ্টা করে, কিন্তু আমি তো তার সাথে তো আমি কারোর সাথেই ফ্রেন্ডলি হওয়ার মেন্টালিটি তো আমার নাই। তো এইভাবে বেশ কিছুটা সময় চলে গেল। এরপরে একদিন হচ্ছে তখন বর্ষার সিজন চলতেছে, ওই দিন মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বাট আমি কোনো ছাতা টাতা নিই নি, এমনিতেই গেছি স্টুডেন্ট পড়ানোর জন্য। তখন সে করছে কি ছাতাটা তার ছাতাটা নিয়ে সে আমার পেছনে যায় না, আমি কি করি সেটা সে দেখে সেটা আমি বলতে পারবো না। সে কোত্থেকে হুট করে এসে একদম ছাতাটা ধরে দাঁড়াইছে। এখন একটা ছাতার নিচে যদি দুইটা মানুষ থাকে তখন তো গা ঘেঁষাঘেঁষি একটা ব্যাপার থাকে, আর তার শরীরের যে পারফিউমের গন্ধটা সেটা আমার নাকে যাচ্ছিল, এবং এটাই আমার সবচেয়ে কষ্টকর বিষয় ছিল। তখন হচ্ছে আমি তার দিকে তাকায় তাকে যে বলবো আপনি সরেন বা ভালো মন্দ কিছু, সেটা আমি বলবো সেটাও আমার সেন্সে ছিল না। তো আমি যখন দেখলাম সে ছাতা ধরে আছে পেছন থেকে, আমি তাকে ধাক্কা দিয়ে সরাই দিছি। মানে সে এত জোরে ধাক্কাটা দিছি শরীরে শক্তি দিয়ে, সে হচ্ছে প্রায় পড়তে পড়তে বেঁচে গেছে এরকম। তো তারপরে আর পিছন দিকে তাকাই নাই, কোনো কথা বলি না, বড় বড় পা হেঁটে চলে আসছি। তো এটা আবার সে আমার যে মামাতো ভাই ওর সাথে শেয়ার করছে। তো ও আবার বাসায় আসছে, তো মামিকে বলছে যে এই ধরনের ব্যবহার করার কি হইলো, বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে গেছে, ঠিক আছে ভালো না লাগলে বলবো যে ভাই আপনি সরেন, বা ভালো ভালো করে কথা বলতে পারে, ওর সাথে এরকম ব্যবহার কেন করছে, ও কোথায়। তো আমি আসার পর থেকে কান্না করতেছি, সে যে ওই যে সামনাসামনি আমার চলে আসছে ওই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগে গেছে। আমি তো বসে বসে কান্না করতেছি, তো মামিকে আমি আর বলি নাই কী হয়েছে না হয়েছে। তো মামি আবার হচ্ছে বুঝায়া বললো যে তুমি তো জানোই ও গ্রাম থেকে আসছে, আর গ্রামের মেয়েরা এমনিতেও একটু হয় লাজুক, হয়তো ও পছন্দ করে না জিসানকে। তো এরকম আর কি অনেক কিছু বুঝাইলো। তো উনি চলে গেল। এটা ছিল প্রথম দিন যেদিন ওনার সাথে আমার মানে কথা বা উনি আমার কাছ থেকে একটা আঘাত পাইলেন। যাই হোক, তারপরে এভাবে বর্ষার সিজন চলে গেল, শীত আসলো। তো এর মাঝে তার সাথে মানে সে এত বেহায়া লোক, তার সাথে আমার আরও 5,000 বার দেখা হয়ে গেছে। সে আমি পড়াতে যাচ্ছি, ওখানে দেখছি রাস্তায় তাকে দাঁড়ানো, সে খামাখা ডেকে ডেকে আমার সাথে কথা বলতেছে। আর ভার্সিটিতে গেলে তো দেখা হচ্ছে, তার বাপের হচ্ছে ব্যবসা, মন চাইলে বসে না মন চাইলে নাই। আর যেদিন আমার ক্লাস থাকে ওই দিন মনে হয় সে আগে থেকেই খোঁজখবর নিয়ে রাখে, সে এসে হাজির, বাসায়ও আসতেছে। তো এভাবেই সময় কাটতেছে। এরপরে আসলো হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো আমরা যখন গ্রামে ছিলাম ভ্যালেন্টাইন ডে ঠিক আছে একটা স্পেশাল ডে, ওইরকমভাবে উদযাপন করার মতো বা শহরের মেয়েরা যেরকমভাবে দেখলাম, এই প্রথম ভ্যালেন্টাইন ডে ছিল আমার শহরে বের হয়। শহরের আবহাওয়া তো আমার ভার্সিটিতে যাওয়ার পরেই দেখা, এর আগে অবধি তো আমি শুধু মামির ঘরেই ছিলাম, ওইরকমভাবে অত কিছু তো দেখি নাই। তো দেখলাম যে খুব মেয়েরা একদম সেজে গুজে শাড়ি টাড়ি পরে খুব সুন্দরভাবে সবাই এটাকে উদযাপন করতেছে, ঘুরতে যাওয়া সব কিছু। তো আমি প্রথমে জানিই না আজকে ভ্যালেন্টাইন ডে, ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম আজকে ভ্যালেন্টাইন ডে। যাই হোক, তো তখন আমি যখন ভার্সিটি থেকে বের হইলাম তখন দেখলাম জিসান ভাই হচ্ছে হাতে করে অনেকগুলো সাদা গোলাপের একটা বুকে নিয়ে দাঁড়ায় আছে। তো আমি গেট থেকে বের হয়েছি, ফাট করে এসে সে আমাকে ফুলটা দিয়ে বলতেছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আমি তো হ্যাঁ না কিছুই বলি নাই, আমি তার দিকে তাকাইও নাই, আমি হেঁটে চলে যাচ্ছিলাম। তো এর মাঝে আমার যে হৃদয় ভাই সে আবার আসছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বা তাকে ফুল দিতে, তাকে নিয়ে ঘুরতে যাবে কোথাও, তাদের শাড়ি টাড়ি পরে আসছে মেয়েটা দেখলাম। তো হৃদয় ভাই হচ্ছে পেছন থেকে আমাকে ডাকলো, ডেকে হচ্ছে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমার এক পাশে জিসান দাঁড়ায় আছে, সামনে হচ্ছে হৃদয় ভাই দাঁড়ায় ওনার গার্লফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করাই দিতেছে যে এই যে ও হচ্ছে সেকেন্ড সেমিস্টারে পড়ে। তো আমার তো সেকেন্ড সেমিস্টারে পড়লে তো আমার সিনিয়র, আমি তো তখনও ফার্স্ট সেমিস্টারে। তো এর মাঝে আমি হচ্ছে ওনার সাথে কথা টথা বলতেছি, তখন জিসান হচ্ছে হৃদয় ভাইকে বলতেছে হৃদয় দেখ তোর বোনকে একটা ভ্যালেন্টাইন ডে উইশ করলাম, সে ফুলটা তো নেবে তো দূরে থাক, সে থ্যাংক ইউ বললো না, আমাকে উল্টা উইশও করলো না, কেমন রে, আমাদের কোনো দামই নাই, এরকম মানে আমাকে খোঁচা মেরে মেরে এক একটা কথাবার্তা বলতেছে। তো তখন আমার খুব রাগ লেগে গেছে এবং আমি অনেকটা দূরত্ব বজায় রেখে তাকে বলতেছে যে আপনার সাথে কি আমি প্রেম করি বা আপনার সাথে আমার কোনো রিলেশন আছে, আপনি কেন আমার জন্য ফুল নিয়ে আসছেন, আর আমার ফুল পছন্দ না। তোমার ফুল পছন্দ না মেয়ে মানুষ হয়ে? আমি বলি না আমার গোলাপ ফুল পছন্দ না, গোলাপ ফুলে আমার অ্যালার্জি। মিথ্যে কথা এভাবেই বলতেছে আল্লাহ আমি তো জানি না, তুমি আমাকে আগে বলবো না, তাহলে তো আমি অন্য কোনো ফুল নিয়ে আসতাম, গোলাপ ফুলে যেহেতু তোমার অ্যালার্জি। তো এটা বলে আমি আর দাঁড়াই নাই, রিক্সা নিয়ে চলে আসছি। আসার পরে তো স্টুডেন্ট পড়াইতে পাশে আসছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্টুডেন্ট পড়াইতে সন্ধ্যায় যখন আমি ঘরে ঢুকছি, তখন ঘরে ঢোকার পরে আমি দেখতেছি যেই ফুলটা বলতে তো অনেকগুলো গোলাপ একসাথে ছিল, গোলাপ তো গোলাপই, অনেকগুলো সাদা গোলাপ মামি ডাইনিং টেবিলে রাখছে টবের মধ্যে। তো আমার মামি খুব গোছানো সাজানো মানুষ, সে প্রায়ই ফুল রাখে, এরকম না যে
মানে কাঁচা ফুল না রাখলেও এমনিতে গাছপাতা পানিতে ভিজিয়ে টিজিয়ে অনেক কিছু থাকে তার ঘরে। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম হয়তো মামি কিনে আনছে, কিন্তু কেন জানি আমার মনে মনে মানে মনে হচ্ছিল যে ফুলগুলো ওই ফুলগুলো এই ফুলগুলো। এরপরে আর কোনো চিন্তা ভাবনা না করে ঘরে ঢুকে গেছি। তারপরে আমার ওই যে মনে মনে একটু আসতেছিল, তো ভাবলাম মামিকে জিজ্ঞেস করি যে মামি এতগুলো ফুল, তো আমি মামিকে জিজ্ঞেস করলাম কি মামি তোমাকে হচ্ছে মামা ভ্যালেন্টাইন ডের জন্য সাদা গোলাপ কিনে দিছে, লাল গোলাপ আনবে না? তো তখন মামি বলতেছে যে আরে না, এটা নাকি জিসান কিনছিল ওর গার্লফ্রেন্ডের জন্য, এখন ওর গার্লফ্রেন্ডের নাকি গোলাপ ফুলে অ্যালার্জি, বেচারা তো জানে না, এই জন্য হৃদয়ের কাছে দিয়ে দিছে। হৃদয় আবার কোথায় রাখবে, ও ফুল দিয়ে কী করবে, ও আমাকে দিয়ে গেল, বললো মামি পানিতে ভিজায় রাখো, ভালো থাকবে অনেক দিন। তো আমি আর এটা শুনে খুবই বিরক্ত লাগলো, সেই লোকের ফুল এগুলো, এটা তো আমার একদমই ভালো লাগলো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো, তোমার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ আমার তো ফুল অনেক পছন্দ, তার মধ্যে গোলাপ হলে তো কথাই নেই। তো ঠিক আছে সে ওখানে রাখলো। এটা ছিল দ্বিতীয় বিরক্তিকর ঘটনা, যেটা সে আমার সাথে ইচ্ছা করে ঘটাইলো। তো এভাবে চলতে থাকলো। আমার ফার্স্ট সেমিস্টার শেষ হইলো, সেকেন্ড সেমিস্টার হইলো। যখন পড়তেছি তখন রোজার ঈদের সময় আমার মামির বিয়ে হয়েছে, প্রায় 5 বছর চলতেছে। এর মাঝে মামি এখনও গ্রামের বাড়িতে যায় নাই। আর নানু একটু রাখছিল মামার সাথে যে কেন শহরের মেয়ে বিয়ে করতে হবে, গ্রাম থেকে কাউকে বিয়ে করাই। তো এরকম রাগ বলতে যে মামির নানুর জন্য যায় নাই এরকম না, প্রথমে তো মামি যায় নাই, ভাবছিল যে একটু পরে যাবে, আর সবার সাথে তো ফোনে কথা হয়েছে, দেখা হয়েছে, যেহেতু বিয়েই হয়ে গেছে পরে যাবে, ওখানে গিয়ে আর কী করবে। তো নানুর সাথে কথাবার্তা হয়েছে। তো নানু এ বছর বলতেছিল ফোন করে যে তুমি তোমার বউকে নিয়ে বাড়িতে আসো। তো আমি এই বাড়িতে থাকতেছি তো প্রায় 2 বছর হয়ে গেল। এর মাঝে 4টা ঈদ তো অলরেডি চলে গেছে। এর মাঝে আমার মামি হচ্ছে আমার জন্য বিশেষ করে যায় নাই, যে মামি গেলে আমিও হচ্ছে যেতে হবে, না হলে আমি খালি বাড়ি থাকলে সবাই প্রশ্ন করবে যে আমি কেন থেকে গেলাম। তো এরকম ভেবে মামি তখন হচ্ছে যায় নাই। পরবর্তীতে এই বছর ঈদে নানু বারবার বলতেছিল যে কেন আসো না, আসো, নিজের শ্বশুরবাড়ির ভিটা পাড়াবা না, এরকম অনেক কিছু বলতে বলতে তখন আমাকে কিন্তু যেতে বলেনি। আমার নানু বা মা দুজনের একজন আমাকে ঈদের মধ্যে বাড়ি থেকে যেতে এখনও বলেনি। আমি বাড়ি থেকে আসার পরে 4টা ঈদ চলে গেছে, এটা 5 নাম্বার ঈদ। তো তারা আমাকে একবারও বলেনি বাড়িতে যাওয়ার জন্য, আর আমি যাবো না, তাদের সামনাসামনি হওয়ার মতো শক্তি এখনও আমার নাই। তখন আমার বাবুর হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি বয়স। তো আমি বললাম যে মামি বাবুকে আমার কাছে রেখে যাও, তুমি যাও ঘুরে আসো। তো আমরা 2 মা ছেলে থাকি বাড়িতে, আমি ওর দেখাশোনা করি। আমার তো এরকমভাবে এখন পর্যন্ত সুযোগ হয় নাই ওর সব কিছু দেখাশোনা করার, ওকে খাওয়ানো, সব কিছু করার, সব কিছু মামিই করে। আমি শুধু হচ্ছে রাতেও আমার সাথে ঘুমায়, এখন অনেক দিন আমার সাথেও ঘুমায় না, মাঝে মাঝে আমার সাথে ঘুমায়, মাঝে মাঝে মামির সাথে ঘুমায়, বড় হয়ে গেছে এখন অনেকটা। তো মামি তো প্রথমে একদমই রাজি না, পরে মামা অনেক কিছু বলে মামিকে রাজি করলো যে আচ্ছা ঠিক আছে চলো তুমি আর আমি যাই, বাবুটা ওর কাছে থাক। তো তখন হচ্ছে সবাই তো অবশ্যই প্রশ্ন করবে যে বাবুকে কেন রেখে আসছে। তখন আমি বললাম আমি গিয়ে বলবো না যে, তো আমি এখন হচ্ছে ঢাকায় অনেক ব্যস্ত থাকি, সারাদিন হচ্ছে ভার্সিটিতে ক্লাস করার পরে আবার স্টুডেন্টদের পড়াই, তারপরে বাসায় আসার পরে অনেক ক্লান্ত লাগে, যার কারণে ছেলেটার সাথে ওরকমভাবে সময় কাটানো হয় না। সেই জন্য আমার বলা যে যেহেতু ছুটি আছে কিছুদিন, আমি ওকে নিয়ে বাসায় থাকি, যেহেতু আমি বাড়িতে যাব না, তুমি একা যাও। তো মামি ওকে নিয়েই যেতে চাইছে, বাট ও তখনও বুকের দুধ খায়, যার কারণে হচ্ছে ওকে নেয় নাই। তখন মামি চলে গেল ঈদের মধ্যে, আমি আর আমার ছেলে থেকে গেলাম বাড়িতে। মামিরা হচ্ছে 29 রোজার দিন সকালে চলে গেল, তো যদি হচ্ছে ঈদ হবে 30 রোজা, না হলে তো একদিন বাড়িতে থাকবে, চলে আসবে। তো মামি যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করলো, এটা নিয়ে অনেক কথা হইলো, কেন হচ্ছে আমি আসলাম না। তো অনেক মানুষ তো অনেক কিছু বলার চেষ্টা করতেছিল, অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলছে যে আমার সেজো মামি বলেই ফেলছে আদৌ কি বাচ্চাটা কি তোমার বোনের, তোর সম্পর্কের, নাকি তোমার আমার কথা বলছে যে নাকি ভাবনার। তো মামি আবার হচ্ছে মানে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে, খুব রাগ হয়ে গেছে। তো ভাবনা বাড়িতে আসে না কেন, ও যে গেছে তোমাদের বাড়িতে প্রায় 3 বছর হইতে চললো, ও কেন হচ্ছে বাড়িতে আসে না, ওর মা আছে, নানু আছে, এরকম। তো মামি আবার বললো ওর পরীক্ষা, পরে ঈদের পরে ওর পরীক্ষা, ও এখন ব্যস্ত, ও পড়াশোনা করবে, আর বাচ্চা মানুষ এত জার্নি করলে অসুস্থ হয়ে যাবে, এই জন্য ওকে আনি নেই, ওদের কাছে রেখে আসছে। আর আপনারা তো আপনাদের যেহেতু বাচ্চা না, আপনারা তত ভালোভাবে নেবেন না বাচ্চাটাকে, এই জন্যই আনি নেই যে আপনারা কত কথা বলতেছেন। তো আমি তো শহরের মেয়ে, একটু চটর পটর কথা বলে সবাইকে চুপ করাই দিছে। তো এদিকে আমি আর আমার ছেলে বাড়িতে একা থেকে গেলাম। এই প্রথম আমরা 2 জন একা, ছেলের জন্য রান্না করলাম নিজের হাতে, ছেলের কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছুই নিজে করতেছিলাম, অন্যরকম একটা আনন্দ হচ্ছিল। মাঝে মামা মামি তো আমাদের জন্য শপিং করে দিয়েই রেখে গেছে, সব কিছু গোছানো ঠিকঠাক আছে। এরপরে মামি তো চলে গেল 29 রোজার দিন হচ্ছে সকালে।
তো 29 রোজার দিন আমরা মা ছেলে বাড়িতেই থাকলাম, সারাদিন আর বের হই নাই। সন্ধ্যার পরে এমনি নিচে নেমে একটু হচ্ছে আমাদের বাসার সামনের যেই রাস্তাটা ওখানে একটু হাঁটলাম, ও তখন হাঁটতে পারে, ওর হাত ধরে ধরে একটু হেঁটে আবার বাসায় চলে আসলাম। তারপরে 30 রোজার দিন, যেদিন হচ্ছে চাঁদ রাত, তো ওই দিন সন্ধ্যার পরে মানে ইফতারির পরে 8টা নাগাদ কর্নিং বেল বাজার পরে আমি গিয়ে যখন দরজা খুলে আমি দেখতেছি জিসান দাঁড়ায় আছে। তো সে জানে না যে আমি ঢাকায় আছি, সে জানতো আমিও হয়তো মামামের সাথে চলে গেছি, হৃদয় ভাই তো আগেই চলে গেছে। তো আমার তার কাছে কিন্তু আমার নাম্বার সব কিছু আছে, কিন্তু সে আমাকে কখনো ফোন করে না এই ভেবে যে আমি সামনাসামনি তাকে চোখে দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমি যখন সে আমাকে ফোন করবে আমি তো ফোনও বন্ধ করে দেব। তো উনি হচ্ছে হৃদয় ভাইকে ফোন করার পর জানতে পারে যে আমি আর বাবু হচ্ছে বাড়িতে, আমার দেশে যেতে ইচ্ছে করছিল না, আর বাবুকে মামি নিতে চায় না বলে আমার কাছে রেখে গেছে, এরকম কিছু বলছে। বলার পরে সে আসছে 30 রোজার দিন, মানে 29 রোজার দিন রাত্রে সে এটা জানতে পারছে। তো 30 রোজার দিন সে সারাদিন হয়তো ব্যস্ত ছিল, সন্ধ্যার পরে 8টার দিকে আসছে আমাদের বাসায়। কর্নিং বেল দিছে, পরে দরজা খুলে আমি দেখি সে দাঁড়ায় আছে। এখন আমি আর বাবু হচ্ছে একা বাসায় তো আর হচ্ছে অন্য কোনো মানুষ নেই। ওই লোক একটা ছেলে মানুষ, ওনাকে আমি তো ঘরে ঢুকতে দেবো না, এমনিতেই ওনাকে দেখেই তো আমার হাত পা কাঁপ ঠান্ডা হয়ে যাচ্ছে, এই লোক কেন আসছে। তো আমি বললাম মামা মামি কেউ তো বাসায় নাই, আপনি পরে আইসেন, এখন হচ্ছে চলে যান, কেউ বাসায় নেই। বলতেছে এত রুট কেন তুমি, চলে যাওয়ার কি আছে, ভেতরে আসতে বলো, একটু বসি। আমি বললাম যে না বসতে হবে না, পরে আইসেন, মামিরা আসলে পরে আইসেন। বলতেছে না আমি হচ্ছে তোমার কাছে আসিনি। তো আমার কাছে আসেন না, কার কাছে আসছেন, এটা বলে সে হচ্ছে আমি তো দাঁড়ায় আছি, আমাকে পাশ কাটায় সে ভেতরে ঢুকে গেছে। এখন তাকে তো আমি ধাক্কায় বের করে দিতে পারি না, ওইদিকে সে খালি গাড়িতে ভেতরে ঢুকে গেছে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গলা শুকায় কাঠ হয়ে যাচ্ছে, মানে বুকের মধ্যে হার্টবিট ড্রিম করতেছে যে আমার সাথে খারাপ কোনো কিছু হয়ে যাবে, খালি বাড়িতে একটা ছেলের সাথে আমি এরকম। তো আমি না দরজাটা লাগাইতেছি না, দরজাটা খুলে দরজাটা ধরেই আমি দাঁড়ায় আছি। তখন সে বলতেছে যে তুমি দেশে গেলে না কেন, একা বাড়িতে কেন থাকলাম, ছোট বাবুটাকে নিয়ে একা বাড়িতে একটা মেয়ে মানুষ তোমার কী দরকার ছিল থাকার। আমি বলি আমি থাকতে পারবো, সব কিছু আমাদের ঘরেই আছে, আমাদের বাইরে যেতে হবে না, আমি বাবুকে নিয়ে রাখতে পারবো, আর আমার যেতে ইচ্ছে করতেছিল না, আর মামিও বাবুকে এত দূর নিতে চাইতেছিল না। তাকে এগুলো বলতেছে আর বলতেছে আপনি চলে যান। সে বলতেছে এইরকম কেন করতেছো, আসলাম এক কাপ চা খাও। আমি বললাম চা বানাইতে পারি না। বলে চাও বানাইতে পারো না, তাহলে তো তোমাকে অনেক কিছু শিখাইতে হবে। মানে সে দুষ্টামি করতেছে, সেই মুখের মধ্যে মিট করে হাসি, যেটা এখন দেখলে আমার গা গুলায়। আগে তো তখন দেখছিলাম যে এই লোক কেন হাসতেছে, সেটা একটা অন্যরকম। তো তখন সে আমাকে বললো তুমি কেমন যেন হয়ে গেছো জানো, তোমাকে যখন আমি তোমার হৃদয়ের বোনের বিয়ের মধ্যে দেখছিলাম তখনও তুমি খুব ছটফটা টাইপের একটা মেয়ে ছিলে, এখন কেমন যেন হয়ে গেছো। তো আমি তাও কিচ্ছু বলি না, বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে 2-1 মিনিটের 3 মিনিটের মতো হবে, তারপরে তাকে আমি বলি আপনি তাড়াতাড়ি বের হন আপনি। তো তখন সে ধারণা করে যে হয়তো পাশের ফ্ল্যাটের মানুষ বা বিল্ডিংয়ের কেউ হচ্ছে খারাপ ভাববে। তো সে বলতেছে তুমি কি মানুষের জন্য ভয় পেতেছো, যে আমরা একটা ছেলে মেয়ে এখানে বাইরে থেকে কেউ কিছু দেখলে সন্দেহ করবে বা কেউ খারাপ বলবে যে মেয়েটা একা বাসে একটা ছেলেকে নিয়ে আসছে এই জন্য। তো আমি হচ্ছে এতক্ষণ তো আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। তো এখন হুট করে আমি বললাম হ্যাঁ এই জন্য, আপনি দেখেন না পাশের ফ্ল্যাটের মানুষ যদি বের হয়ে দেখে আমি খালি বাসায়, আপনি এখানে, আপনি বের হন তাড়াতাড়ি। তখন সে একটা শপিং ব্যাগ দিল, বললো যে এটা 2টা খেলনা এটার মধ্যে, আর হচ্ছে একটা ড্রেস বাবুর জন্য। বললো যে আমার বাবুর জন্য তো কিছু কেনাকাটা করা হয় না। ওর সাথে আবার আমার বাবুটার খুব ভালো সম্পর্ক, বাবুর নাম হচ্ছে বাঁধন। তো ওর সাথে যে জিসানের খুব ভালো সম্পর্ক, ওকে দেখেই হাসতে হাসতে ওর কোলে চলে গেছে, ওরা কথা বলতেছে, ওকে আদর করতেছে। আর আমার তো এদিকে হাত পা ঠান্ডা হয়ে গেছে একদম, মানে পা দুটো মনে হচ্ছে অবশ হয়ে গেছে, আমি এখনই এখানে পড়ে যাব এরকম অবস্থা। তারপরে যাই হোক ওটা দিয়ে বললো এটা বাবুর জন্য, খেলনা বের করে একদম প্যাকেট ছিঁড়ে বাবুর হাতে দিল, আর একটা ছোট্ট শপিং ব্যাগ, সেটার মধ্যে 1 বক্স মেহেদি আর হচ্ছে 2টা জিনিয়া ফুল ছিল। গোলাপে যেহেতু আমার অ্যালার্জি সেই জন্য সে হচ্ছে 2টা জিনিয়া ফুল নিয়ে আসছে। তো দিয়ে ছোট্ট শপিং ব্যাগটা আমার হাতে দিয়ে বলতেছে না এটা তোমার জন্য। আমি বলি আপনি আমার জন্য কী আনছেন? বলে বেশি কিছু আনি নাই, হালকা পাতলা কিছু আনছি, রাখো। তো উনি আমাকে দিয়েছে, আমি ধরি না দেখে উনি হচ্ছে ডাইনিং টেবিলের উপরে রাখছে, দরজার সামনেই ডাইনিং টেবিলটা। তার এরপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে রাখছি, আপনি এবার তাড়াতাড়ি বের হন। তো বাবুকে নামায় বলতেছে আমি কালকে আসবো ঈদের দিন তোমার সাথে দেখা করতে, এরকম বাবুকে বলতেছে। আমি বলি না খবরদার আপনি কিন্তু আসবেন না, আমি কিন্তু আর গেট খুলবো না যদি আপনি আসেন। বলছে কেমন তার ছেড়া তুমি। তো আমি বলছি আপনি তাড়াতাড়ি যান। তারপরে সে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি হচ্ছে গেটটা লাগায়া একটু হাফ ছেড়ে বাঁচলাম, মনে হলো আমি এখন নিঃশ্বাস নিতে পারতেছি, এতক্ষণ আমার সাথে কী যেন হচ্ছিল। তো এটা ছিল 3য় ঘটনা যেটা ওনার সাথে আমার ঘটলো। এরপরে আমি ওই যে শপিং ব্যাগটা যে সে দিয়ে গেছে ওটার মধ্যে ফুল বা মেহেদি কিছুই আমি দেখি না, বাবুর ব্যাগটাও এখানেই ছিল। আমি হচ্ছে ওখান থেকে ঘরে চলে আসছি বাবুকে নিয়ে। তো যেই খেলনাটা উনি ছিঁড়ে দিয়ে গেছে বাবুর হাতে, ওই খেলনাটা ওখানেই ছিল।
তো পরদিন ঈদের দিন সকালে হচ্ছে আমি ঘর গোছাচ্ছিলাম, তখন ডাইনিং টেবিলটা যখন পরিষ্কার করতে গেলাম তখন হচ্ছে ওই ব্যাগটা খুলে দেখলাম ব্যাগের মধ্যে এক বক্স মেহেদি আর 2টা জিনিয়া ফুল, আর কিছু নেই। তো ফুল 2টা অলরেডি নষ্ট হয়ে গেছে শপিং ব্যাগের ভেতরে যেহেতু ছিল, আর মেহেদির বক্সটা ওই রকমই শপিং ব্যাগে করে রেখে দিলাম সাইডে। তার বাবুর ওই ব্যাগটা খুলে দেখলাম যে ওটার মধ্যে একটা ড্রেস আছে, তো ওটাও রেখে দিলাম। তারপরে তো এভাবে মা ছেলে খুব সুন্দর সময় কাটাইলাম ঘরের মধ্যে। তো মামি হচ্ছে ঈদের দিন মাঝখানে একদিন ছিল, এরপর দিন মামি আবার ঢাকায় চলে আসছে। তো মামি আসার পরে তো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম যে আল্লাহ বাঁচাইছে, এখন ওই লোক আর আসলেও সমস্যা নেই, মামি ট্যাগেল করতে পারবে। যাই হোক, এভাবে মামি হচ্ছে রোজার ঈদে গিয়ে আসলো, কোরবানির ঈদে মামি আর হচ্ছে দেশে গেল না, মামাকে একাই পাঠাইলো, মামি আমাদের সাথে থাকলো, আমিও আর গেলাম না। আর ওই দিক দিয়ে জিসান ভাইয়ের যে বাড়িতে আসা যাওয়া হুটহাট করে, আর রাস্তাঘাটে তো আমাকে জ্বালানোর সেটার তো কোনো মাত্রাই নাই, আর আমি যা তা বলে দিচ্ছি, অপমান করতেছি। তো ইদানিং একটা জিনিস সে লক্ষ্য করি যে আমার কাছাকাছি আসাটা যে আমি পছন্দ করি না সেটা সে বুঝে গেছে, সে খানিকটা দূরত্বে থেকে আমার সাথে কথাবার্তা বলে। তো এভাবে চলতেছে, ঠিক আছে যা হচ্ছে হোক, অন্তত পক্ষে আমি ভালো আছি, আমার বাচ্চাটার সাথে আছে, এটাই ছিল দিন শেষে আমার খুশির। তো সেখান থেকে আমার সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা শেষ হয়ে গেল, থার্ড সেমিস্টারে ভর্তি হলাম। আর আমি মোটামুটি এখন 18-19 হাজার টাকার মতো আর্নিং করি এখান থেকে। মামা 1 টাকাও নেয় না, খাওয়া দাওয়ার জন্য তো মামাকে কোনো টাকা দিতে হয় না, থাকা খাওয়া সবই তো মামার বাড়িতে। আমার টাকাটা যতটুকু আমার পড়াশোনায় খরচ হয় বাহিরে হচ্ছে বাকি টাকাটা সব জমাই থাকতেছে। আর আমার ছেলেটা এখন কথা বলা শিখে গেছে, সে একটু একটু করে ডাকে, সে আমার মামিকে মা বলে, আমার মামাকে বাবা বলে, আমাকে হচ্ছে মিমি বলে ডাকে। তো তার সাথে আমার খুব সুন্দর সময় কাটে, যেহেতু সে এখন কথা বলা শিখে গেছে, একটু একটু কথা বলে, ডেকে ডেকে ঘুরে আমার পেছন পেছন এটা ওটা চায়। বাইরে থেকে আসলে যখন ওর জন্য একটা চকলেট নিয়ে যাই বা একটা চিপস নিয়ে আসি, খুব খুশি হয়। এখন এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আর এটাতেই আমি অনেক খুশি ছিলাম। বাইরের দুনিয়ার কি হইলো না হইলো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি জাস্ট আমার ছেলেটাকে নিয়ে হ্যাপি ছিলাম। আর যেহেতু একটু কষ্টের বিষয় যেটা ছিল, মা কথা বলে না, সেটা নিয়ে খুব কান্নাকাটি করতাম মাঝে মাঝে। তো মা আমি বুঝাইতো যে একটা সময় ঠিক হয়ে যাবে। তো অপর দিকে যে মাঝে মাঝে যে আসতো জিসান ভাই বাড়িতে, তার সাথেও আমার ছেলেটার খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে। আমার ছেলে হচ্ছে তার জন্য এক কথায় পাগল, তাকে দেখলে দৌড়ে সবার কাছ থেকে গিয়ে তার কোলে ওঠার, সে খুব আদর করে। এখন পর্যন্ত তো তারা কেউই জানে না ছেলেটা আমার, সবাই তো জানতেছে এটা মামিরই বাবু। তো এভাবে সময়ের মতো সময় কাটতেছে, আমার দিনও ভালোই কাটলো। এর মাঝে কোরবানির ঈদের পরে আমার যে মামাতো ভাই হৃদয় ভাই হচ্ছে ওনার গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন। আমাদের গ্রামের বাড়ি থেকে বিয়ের বড় করে অনুষ্ঠান করা হলো, প্রত্যেকটা মানুষ বিয়েতে উপস্থিত, আমি আর আমার বাবু ছাড়া। তো মামি আবার গেলেন, মামি বললেন ও আসতে চায় না, ওকে আমি আনবো না, ছোট মানুষ আপনারা পছন্দ করবেন না, যেভাবেই হোক মামি কভার করলেন। বাট এবার আর আমি কেন গেলাম না এই বিষয়টা আর ওরকমভাবে ঢাকতে পারলেন না। তো মাকে অনেক কথা শোনানো হইলো, যা তা বললো মাকে সে যে আমি খারাপ হয়ে গেছি, ঢাকা শহরে এসে আমার পাখনা গজায় গেছে, ভাইয়ের বিয়ে তাও গেলাম না, সারা জীবন মামাদেরটা খায়া এখন লজ্জা শরম নাই, এখন কি করে বেড়াইতেছি ঢাকা শহর, জীবনে কোনো দিন যাতে দেশে না আসি, মুখ যাতে না দেখে। বড় মামা অনেক কথা শোনাইলো, কিন্তু বড় মামা জানতো না যে আমি যাবো না। এরপরে যখন বিয়ে শেষ করে ঢাকায় আসলো তখনও মামা অনেক কথা শোনাইলো, কিন্তু আমি কি করব। প্রথমত মামাদের বাড়িতে তো যাওয়ার সাহস আমার কোনো দিন হবেই না, ওখানে গেলে যদি হচ্ছে আমার ফয়সালের সাথে দেখা হয়ে যায় সেই টেনশনে তো আমি কোনো দিনও এখানে যেতে পারবো না। তো এটা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হইলো, মা অনেক কান্নাকাটি করলো, বিয়ে বাড়ি থেকে কান্নাকাটি করে আমার নানু বাড়িতে চলে আসছে, নানু রাগ করে বিয়েতে খাওয়া দাওয়া করে না, কিছু করে না, যে মাকে অনেক কথা শোনাইছে। আর ওইদিকে আমার যে মেঝো মামি, সে কনফার্ম যে এই বাচ্চাটাও আমার, আর আমি হচ্ছে যে কোনো একটা ভুলভাল কিছু করছে যার কারণে আমি এখন আর দেশে যাই না। বাট তার কাছে এই কথাটা এখনও মামি বা মামা বা আমার মা নানু কেউই স্বীকার করে নাই। সবাই বলে তুমি আন্দাজে বললেই তো আর সব কিছু হয়ে যাবে না, তোমার কাছে কি প্রমাণ আছে, আজাইরা কথা বলো হ্যান ত্যান। তো তাকে এইভাবে দমিয়ে রাখা। তো এভাবে বিয়ের সাথে সব কিছু গেল। তারপরে হচ্ছে অক্টোবরের 4 তারিখ আমার ছিল জন্মদিন। তো আমার যে জন্মদিন বাড়িতেও এরকমভাবে তো মামারা তো খাওয়ায় পড়ায় বড় করছে, এটাই অনেক, জন্মদিন তো এরকমভাবে কোনো দিন পালন করা হয় নাই। আর ঢাকায় আসার পর তো জীবনের উপর দিয়ে ঝড় তুফান, যখন একটু নর্মাল হইলাম আমার যে জন্মদিন কবে সেটা কেউ জানেও না মনে হয়, কখনো মামি ওইরকমভাবে জিজ্ঞেস করে নাই, আর আমি তো জন্মদিন দিয়ে কী হবে, এরকম ছিল ব্যাপারটা। তো আমি ঢাকা থাকতেছি প্রায় 3.5 বছর 4 বছরের কাছাকাছি, কোনো দিন আমার জন্মদিন উদযাপন করা হয়নি, বা জিসানও এর আগে কোনো দিন আমাকে উইশ করে নাই বা কোনো কিছু বলে নাই, হয়তো সেও জানতো না আমার জন্মদিন উপলক্ষে, জন্মদিনের দিনটা। যাই হোক, তো তখন ওই দিন আমার জন্মদিন আমার নিজেরও মনে নেই। 4 তারিখ আমার জন্মদিন, 3 তারিখ রাত্রের ঘটনা। 3 তারিখ রাতে আমি হচ্ছে
মানে ঘুমায় নেই, বাবু আমার রুমে শোয়া, আমি শুয়ে শুয়ে ফোন দেখতেছি, মামি বিছানা করে মামির রুমে, মামা টিভি দেখতেছে এরকম। তো হঠাৎ করেই 12টা বাজতে 10-15 মিনিট বাকি এরকম সময় কর্নিং বেল বাজছে। তো বেল বাজার পরে হচ্ছে মামা আছে মামি আছে, তারাই তো গেট খুলবে, আমি আমার রুমে দরজাটা ভিড়ানো। তো মামা গিয়ে গেট খুলছে, গেট খোলার পরে মামা দেখতেছে যে হৃদয় ভাইয়ের বউ, উনিও ঢাকায় থাকেন হৃদয় ভাইয়ের সাথে, আর জিসান আর ওর আরেকটা ফ্রেন্ড, ওরা 4 জন হচ্ছে আসছে আমাদের বাসায়। তো রাত্রের বাজে 11:15, এত রাতেই বাসায় ওদের কি? তো হৃদয় ভাই ইশারা দিয়ে বললো মামাকে চুপ করতে, যাতে আমি টেন না পাই, শব্দ না করে এরকম। তো মামি বললো যে গেট খুলছে, কে আসছে? তো মামি উঠে গিয়ে মামিও দেখলো, দেখার পরে মামাকে বললো হৃদয় ভাই যে জিসান আমাকে সারপ্রাইজ দিতে আসছে। তো জিসান আমাকে কেন সারপ্রাইজ দিতে আসবে? মামা তো খুব অবাক যে কেন হচ্ছে সারপ্রাইজ দিতে আসবে, কি হয়েছে? বলতেছে ওর তো জন্মদিন 4 তারিখে, তো 12টার পরে ওকে আমরা উইশ করবো। তো ওর সাথে তো এরকম সারপ্রাইজ ওকে কেউ কখনো হয়তো দেয় নাই, আমরা আজকে প্রথম দিব। তো ঠিক আছে, মামা মামি তো এমনিতেই আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু তারা দুইজনেই খুব অবাক হচ্ছিলেন জিসান কেন আসছে সেটা নিয়ে। যে ঠিক আছে, হৃদয় ভাইয়ের বউ আসতেই পারে সারপ্রাইজ দিতে, ভালো সম্পর্ক হয়তো ওদের সাথে হয়ে গেছে, কিন্তু এই জিসান ছেলেটা কি করতেছে, আর সাথে আবার আরেকটা ছেলে কি করতেছে? তো তাই যাই হোক, এখন আসছে বাসায়। তো তারা প্রায় 15 মিনিট আগে আসছে, মামি তাদেরকে বসাইছে, চা করে দিছে। তো এর মাঝে আমাকে আর ডাকা হয় না, আর আমি ভাবলাম যে আসছে তারা দুজন তো দেখছি, আর আমাকে এত রাত্রে কে আসবে ডাকতে? আমি শুয়ে শুয়ে ফোন দেখতেছি, তখন আমাকে মামি হচ্ছে ডাকলো। 12টা বাজছে, 2-3 বাজে তখন হয়তো। তখন মামি আমাকে ডাক দিতেছে যে ঘুমায় গেছো ভাবনা? আমি বলি যে না আমি ঘুমাই নাই। কেন? বলতেছে একটু এদিকে আসো। তো আমি ঢাকার শহর আসছি ঠিকই, বাট মামি হচ্ছে গেঞ্জি পরে ঘুমায়, প্লাজো পরে। তো আমি কোনো দিন এরকমভাবে আমার টি শার্ট পরা হয় না, আমি সবসময় 3 পিসই পরি, আমার খুব লজ্জা লাগে, আমি ওই টি শার্ট কখনোই পরি নাই। তো আমি ঘুমাইও আমার 3 পিস পরে। তো আমি হচ্ছে ওড়নাটা দিয়ে, যে মামা মনে হয় ডাকতেছে, গলার মধ্যে ওড়নাটা ঝুলায় গেছে ওই রুমে। যাওয়ার পরে একদম তারা সবাই আমাকে চিৎকার করে উইশ করে সারপ্রাইজ করলো। তো আমার যে জন্মদিন এটা তো আমারই মনে নাই, তো কিসের জন্য যখন হ্যাপি বার্থডে বলছে তখন হচ্ছে আমি বলি যে তাকায় আছে। তখন জিসান খুব সুন্দর করে বলল তোমার তো 4 তারিখে জন্মদিন, এই জন্য ভাবলাম 12টা বাজে তোমাকে উইশ করে। তো সবাই ঠিক আছে কেক কাটো, ভাবি বলতেছিল যে কেক কাটো। তো কেক কাটলাম, কেটে সবাইকে খাওয়াই দিলাম। বাট ওই ছেলেটা আর জিসানকে তো আমি চিনি না, ওদের দুইজনকে আমি আর কেক দিইনি। তখন হচ্ছে জিসান বলতেছে দেখছেন মামি, দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই। সে মামি বলে না, সে হচ্ছে চাচি বলে, হৃদয় ভাইয়ার হচ্ছে বন্ধু, সেই সুবাদে সে চাচি বলে। দেখছেন চাচি, দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই। আমি হচ্ছে আসলাম এত কষ্ট করে রাত জেগে উইশ করতে, আর সবাইকে কেক খাওয়ালো, আমাকে একটু দিল না। তখন আমি ভাবলাম এই বেটায় আসছে আমাকে উইশ করতে, বুঝলাম। তখন বুঝে মামি বলতেছে তো ওকে একটু কেক খাওয়াইলা না? তো কেকটা ছুরির মধ্যে করে একদম 3 হাত দূর থেকে ছুরিটা ধরে রাখছে, তো হাতে নিয়ে সে খাইছে। খাওয়ার পরে তখন সে মানে সবার সামনে, তো ভাবি আমার জন্য একটা ওয়াচ আনছে, সে ওইটা আমাকে দিল যে তোমার বার্থডের গিফট। তো সাথে যেই লোকটা ছিল সেই লোকটাও একটা বক্স দিল, ওটার মধ্যে সম্ভবত একটা ব্রেসলেট ছিল। তো তারা দুইজন আমাকে গিফট দিল। দেওয়ার পরে হচ্ছে ওই লোকের পালা, ওই লোক কিছু দেয় নাই। তো আমি ওখানে দাঁড়াই আছি, বসিও নাই বা কিছুই নাই, ডাইনিং টেবিলের সামনে, ডাইনিং টেবিলের চেয়ার। পরে সে সবাইকে অবাক করে দিয়ে সেখানে একটা কাজ করলো, যেটা কি করলো সেটা আমরা পরের পর্বে জানবো। তো আজকের জন্য এতটুকুই থাক। গল্পটা কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবা, বেশি বেশি করে লাইক কমেন্ট করবা। তোমরা যারা হচ্ছে উপন্যাস শুনতে পছন্দ করো বা বড় গল্প শুনতে চাও, তারা চাইলে কমেন্ট বক্সে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, সাবস্ক্রাইব করে সেখানে গিয়ে শুনতে পারো। সুন্দর সুন্দর রোম্যান্টিক গল্প আছে সেখানে। আর বাকি এখানে আজকে আমার শরীরটা একটু ভালো না, যার কারণে আমি প্রথম দিকে মানে একদমই ইচ্ছে করতেছিল না ভয়েস দিতে, যার কারণে আমার কথাগুলো একদম একটু জড়ায় জড়ায় গেছে হয়তো বা, আর একবার দিতে ইচ্ছে করছিল না ভয়েস, এই জন্য হচ্ছে এভাবেই দিয়ে দিলাম। যাই হোক, একটু মানায় নিও, কষ্ট করে একটু শুই নাও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।